বাংলাদেশের তথাকথিত চেতনাবাজ যারা চেতনা বিক্রি করেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন, বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা সবকিছু কি ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়? এটা কি বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সুযোগ সুবিধা দিতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে আইনের শাসন অনুপস্থিত থাকবে, বিচার ব্যবস্থা পক্ষপাতিত্ব করবে? এমন কোনো কিছু কি সংবিধানে উল্লেখিত আছে? যদি নাই থাকে তবে কেন তারেক রহমানের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার প্রশাসন দ্বিমুখী আচরণ করতেছে? 5 আগস্ট সরকার পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে যতগুলা দুর্নীতির মামলা ছিল, 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো যেই মামলা, প্রত্যেকটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে। যদিও আপিল করা হয়েছিল, কিন্তু সেটা একটা নাটক ছিল। প্রত্যেকটা মামলা থেকে কোনো প্রকার আইন না মেনে সবকিছু থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। কেন? তারেক রহমান কে? তারেক রহমান কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তারেক রহমানকে সব ধরনের মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে? উত্তরটা কেউ দিতে পারবেন? পারবেন না। তারেক রহমান আপনার আমার মতো এই রাষ্ট্রের একজন নাগরিকও ছিলেন না। তিনি বাংলাদেশের ভোটার ছিলেন না, আপনারা জানেন না হয়তোবা। প্রত্যেকটা বিষয় তারেক রহমানকে একাধিক ছাড় দেওয়া হচ্ছে, কোনো আইনের তোয়াক্কা করা হচ্ছে না। কেন? তারেক রহমান কি দুধে ধোয়া তুলসী পাতা, মঙ্গল গ্রহ থেকে আসা কোনো প্রাণী? তারেক রহমান কি নবী? তারেক রহমান কি কোনো বুজুর্গ ব্যক্তি? কেউ না। তাহলে তারেক রহমানের ক্ষেত্রে সব আইন কেন ভিন্ন হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আজকে সকালে জিজ্ঞাসা করেছিলাম, নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কোনো ব্যক্তি কি বাংলাদেশের ভোটার হতে পারবে কিনা, এবং সেই ব্যক্তি ভোটার হবার পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর যে কোনো ব্যক্তি ভোটার হতে পারবে, কিন্তু সেই ব্যক্তি উক্ত নির্বাচনে, অর্থাৎ ভোটার হবার পর যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে না। সংবিধানের 126 অথবা 66 অনুচ্ছেদে এই বিষয় নিয়ে খুলাসা করা আছে। এখানে আরেকটা বিষয় আছে, যে ব্যক্তি নির্বাচনী তফসিল ঘোষণা করার পর ভোটার হবে সেই ব্যক্তি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কোনো ব্যক্তি, সেটা হোক তারেক রহমান, সেটা হোক সজীব ওয়াজেদ জয়, হোয়াটএভার, নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ভোটার হতে পারবে, কিন্তু সে নির্বাচনে অংশ নিতে পারবে না, সে নির্বাচনে ভোট দিতে পারবে না। তাহলে কেন তারেক রহমানকে ভোটার হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো? এটার উত্তর হ্যাঁ, হতেই পারে সে ভোটার, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা ফেব্রুয়ারির 12 তারিখের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের সংবিধান যদি এখন পর্যন্ত বলবৎ থাকে, সেক্ষেত্রে তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না। আর যদি 72-এর সংবিধানকে আপনারা ফেলে দেন, ছুঁড়ে মারেন, 72-এর সংবিধানের ভিত্তিতে যদি নির্বাচন পরিচালনা না করেন, 72-এর সংবিধানের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত না হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো আইন বাস্তবায়ন করতে পারেন, যে কোনো আইন প্রণয়ন করতে পারেন, যে কোনো আইনের শাসন আপনারা দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু এই রাষ্ট্রে এখনো 72-এর সংবিধান আছে, যেহেতু এই রাষ্ট্রে এখনো 72-এর সংবিধানের ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে, সেক্ষেত্রে 72-এর সংবিধানকে আপনি চাইলেই প্রত্যাখ্যান করতে পারবেন না, চাইলে আপনি সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে বাংলাদেশের ইলেকশন কমিশন কোন আইনের বলে তারেক রহমানকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার জন্য সব বন্দোবস্ত করে দিচ্ছে? কোথায় আছে সেই আইন? আওয়ামী লীগের শাসনামলে আপনাদের অভিযোগ ছিল আইনের শাসন মানা হচ্ছে না, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত, আইন বিভাগ নিয়ন্ত্রিত, সবকিছু নিয়ন্ত্রিত। তাহলে এখন কি হচ্ছে? তিনি আজকে বাংলাদেশের ভোটার হয়েছে নির্বাচন কমিশন ভবনে গিয়ে, আজকে কি বার? শনিবার। শনিবারে স্বাভাবিকভাবে বাংলাদেশের সকল সরকারি অফিস আদালত বন্ধ থাকে, কোনো প্রকার কর্মযোগ্য চালানো হয় না। তাহলে কোন আইনের বলে তারেক রহমানের ভোটার হওয়ার কার্যক্রম আজকে ইলেকশন কমিশনে সম্পন্ন হলো? শনিবার তো রাষ্ট্রীয় ছুটির দিন, অথচ আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি আইন সবার জন্য সমান। রাষ্ট্র প্রত্যেকটা নাগরিককে আইনের অধিকার বা আইনের শাসনের জন্য যা যা করণীয় সবকিছু করবে। কিন্তু এই রাষ্ট্র কি করতেছে? বাংলাদেশের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা একবার গভীরভাবে চিন্তা করেন, সংবিধান যদি বলবৎ থেকে থাকে, তাহলে তিনি কোন আইনের বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন? তিনি কোন আইনের বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন? এটা আমি জানতে চাই। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর উদ্দেশ্যে এই প্রশ্নটা দিতে পারবেন সঠিক উত্তর? দম আছে আপনাদের? নাই তো। আওয়ামী লীগকে আপনারা সব সময় স্বৈরাচার, ফেসিস্ট বলেন। এখন তারেক রহমান শনিবারে সরকারের ছুটির দিনে গিয়ে ভোটার হচ্ছে, এখন ফেসিজম হচ্ছে না? আইনের শাসন না সবার ক্ষেত্রে সমান? বাংলাদেশে না আপনারা প্রত্যেকটা নাগরিকের জন্য সমান আইনের বন্দোবস্ত করে দেবেন? কত কথা শুনেছি বৈষম্যহীন বাংলাদেশ। তাহলে তারেক রহমান কি এমন ফেরেস্তা ভাই? ঢাকা বিমানবন্দর থেকে এসএসএফ, এনএসআই, এসবি, ডিবি, পুলিশ, বিজিবি, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উইংস গুলা তাকে রাষ্ট্রীয় প্রটোকলে বিমানবন্দর থেকে 300 ফিটে তার যে সমাবেশ ছিল, জনসভা ছিল, সেখানে পৌঁছে দিল। কেন? হু ইজ তারেক রহমান? কে সে?
এই রাষ্ট্রের কে? সে সেদিন অবধি এই রাষ্ট্রের ভোটার অবধি ছিল না, তাহলে কেন তাকে প্রটোকল দেওয়া হলো? এগুলা কি রাষ্ট্রের কোনো আইনের মধ্যে পড়ে? একটা রাজনৈতিক সংগঠনের প্রধান সে, কিন্তু সেই রাজনৈতিক দল তো এখন সরকারে নাই, তারা তো নির্বাচনের মাধ্যমে সরকার ব্যবস্থায় আসে নাই, তাহলে কেন তারেক রহমানকে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হলো? কেন তাকে ত্রিস্তরের নিরাপত্তা সেবা দেওয়া হলো? এই প্রশ্নগুলা আজ বা কাল কিন্তু আসবে। মিডিয়ার বাক রুদ্ধ করা হয়েছে, গণমাধ্যম কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, যার কারণে অনেকে কথা বলার সাহস পাচ্ছে না। কিন্তু কথা যে বলবে না, ব্যাপার কিন্তু সেরকম না। তাকে সাপ বলে অনেকেই, সাপ কখনো সোজা হয় না। আসার পরে ধর্মীয় রাজনীতি করার জন্য বন্দোবস্ত করে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন মহানবীর মতো করে রাষ্ট্র পরিচালনা করবেন। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালিত হবে গণতন্ত্রের ভিত্তিতে, ধর্মনিরপেক্ষতা থাকবে এই রাষ্ট্রে, সকল ধর্মের মানুষ সম অধিকার পাবে। আইসাই ঘোষণা দিলেন ধর্মীয় রাজনীতি করার জন্য। আপনারা অনেকেই ভাবছেন না বিএনপি এবং জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব চলমান, এগুলা সব নাটক। এখন আওয়ামী লীগ রাজপথে নাই, রাজনীতিতে নাই, সেই জন্য জামাত এবং বিএনপির মধ্যে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি করা হয়েছে, যাতে করে ব্যালেন্স পলিটিক্স করা যায়। এছাড়া আর কোনো কিছুই না। বাংলাদেশের রাজনৈতিক দল শুরু থেকেই দুটো ছিল, এখনো দুটো আছে। স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগ, স্বাধীনতার বিরোধী শক্তি বাকি সবগুলা। এইটাই, এখানে আর কোনো দাড়ি কমা সেমিক্লোন নাই। জামাতের রাজনৈতিক চরিত্র ধর্মীয় অনুভূতি ব্যবহার করা। একই দিকে আগাচ্ছে তারেক রহমান, ধর্মীয় অনুভূতি ব্যবহার করবে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মতো করে রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশ কি সৌদি আরব? বাংলাদেশ কি মক্কা মদিনা? বাংলাদেশ কি ইয়েমেন, ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান? নো, বাংলাদেশ ইজ বাংলাদেশ। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। পৃথিবীর কোনো জাতি এত ত্যাগ স্বীকার করে নাই। তারেক রহমান ভুলে গেছে। নগ্ন রাষ্ট্র ব্যবস্থা, নগ্নতার বিচার ব্যবস্থা, নগ্ন আইন, নগ্ন প্রশাসন, নির্লজ্জ সেনাবাহিনী, সবাই মিলে যে লোকটা এখনো ক্ষমতার কাছাকাছিও চলে যায়নি, তাকে পূজা করা শুরু করে দিয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের 2 দালাল মাহফুজ আনাম এবং মতিউর রহমান, এই 2 দালালও তারেক রহমানের পাচাটা শুরু করে দিয়েছে। হাউ সেলুকাস! এটা রাষ্ট্র? প্রশ্ন করতে চাই, এটা কি রাষ্ট্র? রাষ্ট্র এভাবে চলতে পারে? কখনোই না। আপনাদের দেশ আপনারা যেভাবে খুশি পরিচালনা করবেন, যাকে ইচ্ছা প্রটোকল দেবেন, যাকে ইচ্ছা তেল মারবেন, যার ইচ্ছা চামচামি করবেন, কোনো সমস্যা নাই, করেন। কিন্তু মাথায় রাখবেন, এই যে উদাহরণগুলো সৃষ্টি করা হচ্ছে, এগুলা মোটেও ভালো উদাহরণ হচ্ছে না। অদূর ভবিষ্যতে এই প্রত্যেকটা কর্মযজ্ঞের জন্য সবাইকে আইনের আওতায় আসতে হবে, সবাইকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ রাষ্ট্র কখনোই কাউকে সেই অধিকার দেয়নি যে নিয়মের বাইরে গিয়ে, সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার। সুদখুর ইউনূসের তো বিচার হবেই। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলা করতেছেন, এগুলা কিন্তু হিসাব করে রাখা হচ্ছে, মাথায় রাখবেন। ধন্যবাদ।